সময় এবং স্থান এই দুটোকে আমরা আলাদা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করি। আইনস্টাইনের আগে বিজ্ঞানীরাও মনে করত যে সময় এবং স্থান অর্থাৎ টাইম এবং স্পেস দুটো আলাদা আলাদা আইডেন্টিটি। নিউটন মনে করতেন টাইম হলো অ্যাবসলিউট, অর্থাৎ মহাবিশ্বের সবার জন্য সময় একই গতিতে প্রবাহিত হবে এবং স্থান বা স্পেস কোনোভাবেই সময়কে প্রভাবিত করতে পারে না। তবে আইনস্টাইনের ধারণা ছিল ভিন্ন। তিনি মনে করতেন স্পেস এবং টাইম দুটো আলাদা আলাদা জিনিস নয়, বরং একই মুদ্রার এপিঠ ওপিঠ, এবং স্পেসের যে কোনো পরিবর্তন সময়কেও প্রভাবিত করে। কোনো বস্তুর বেগ বা ভেলোসিটি এবং গ্র্যাভিটি বা মহাকর্ষ তার সময়কে প্রভাবিত করে। যদি আমার ভেলোসিটি বা গ্র্যাভিটি আপনার ভেলোসিটি বা গ্র্যাভিটির থেকে আলাদা হয়, তবে আমাদের জন্য সময়ের গতি ভিন্ন হবে। আইনস্টাইন এই ব্যাপারগুলোকে বোঝানোর জন্য একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করেন, হুইচ ইজ নোন অ্যাজ স্পেস টাইম বা স্থান কাল। তো আজকে আমরা এটাই জানবো যে স্পেস টাইম আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। স্পেস টাইমকে বোঝার জন্য আমাদেরকে স্পেস এবং টাইম দুটোকে আলাদা আলাদাভাবে বুঝতে হবে। তো যদি বলি স্পেসের কথা, আমাদের চারপাশে যা কিছু আছে সবই স্পেসের মধ্যে অবস্থিত। স্পেস বা স্থানে রয়েছে তিনটি ডাইমেনশন বা মাত্রা, যেগুলো হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যাকে আমরা এক্স, ওয়াই ও জি দ্বারা ডিনোট করে থাকি। অন্যদিকে টাইম, যা আমাদের জানার মতে শুধু একটি ডাইমেনশনই রয়েছে এবং সময় শুধুমাত্র সামনের দিকেই চলতে থাকে। এই সময়কে আমরা ফোর্থ ডাইমেনশন নামে জানি। এই ধারণাটা একটু জটিল। এ সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। সো আমরা যদি তিনটি স্পেসের ডাইমেনশন এবং একটি টাইমের ডাইমেনশনকে জুড়ে দিই, তাহলে আমরা পাবো একটি 4 ডাইমেনশনাল স্পেস টাইম। শুধুমাত্র এমনটাই না, আইনস্টাইনের মতে স্পেস এবং টাইম একে অপরকে ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতেই পারে না। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক সোশ্যাল মিডিয়াতে আপনার একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় এবং আপনারা দুজনে দেখা করার জন্য রাজিও হয়ে যান। এখন দেখা করতে হলে আপনার থেকে স্পেস এবং টাইম দুটোই জানাতে হবে। যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল বুধবার বিকাল 4টায়। এখানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হলো স্পেস এবং বুধবার বিকাল 4টা হলো টাইম। এখন যদি আপনি তাকে স্পেস এবং টাইমের মধ্যে যে কোনো একটি বলেন, তাহলে আপনাদের একে অপরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। আপনি যদি তাকে বলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেখা করি, তাহলে তার কাছে এই ইনফরমেশন নেই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কবে এবং কখন দেখা করতে হবে। সেমভাবে আপনি যদি তাকে বলেন বুধবার বিকাল 4টায় দেখা করি, তাহলে তার কাছে এই ইনফরমেশন নেই যে বুধবার বিকাল 4টায় কোথায় দেখা করতে হবে। অর্থাৎ বোথ স্পেস এবং টাইমের কম্বিনেশন ছাড়া কোনো ইভেন্টকে বোঝা অসম্ভব। স্পেস এবং টাইমের এই সম্পর্ককে সহজে একটি গ্রাফের মাধ্যমে বোঝা যেতে পারে। যেমন এই গ্রাফে এই দিকটা হচ্ছে উত্তর দিক এবং এই দিকটা হচ্ছে পূর্ব দিক। এখন একটি গাড়ি যদি পূর্ব দিক বরাবর চলে, তাহলে উত্তর দিক বরাবর সেই গাড়িটির গতি 0। আবার একইভাবে গাড়িটি যদি উত্তর দিক বরাবর চলে, তাহলে পূর্ব দিক বরাবর সেই গাড়িটির গতি 0। কিন্তু গাড়িটি যদি এর মাঝামাঝি একটি দিক বরাবর চলে, তাহলে এর গতি উত্তর দিকেও থাকবে, আবার পূর্ব দিকেও থাকবে। এখন উত্তরের অক্ষটিকে আমরা টাইম এবং পূর্বের অক্ষটিকে স্পেস বিবেচনা করি। যেহেতু আপনি এই ভিডিওটি স্লাইড স্ক্রিনে দেখছেন, তাই স্পেসে শুধুমাত্র একটি ডাইমেনশনকেই ব্যাখ্যা করা সম্ভব। এখন একটি বস্তু যদি স্থির থাকে, অর্থাৎ স্পেসের ডাইমেনশন বরাবর তার গতি 0, সে শুধু সময়ের ডাইমেনশনে আগে বাড়ছে। যেমনটা এখন আপনার সাথে তুলনা করা যায়। আপনি এখন হয়তো বসে বা শুয়ে আছেন, অর্থাৎ স্থির আছেন, কিন্তু সময় আপনার জন্য চলছে, অর্থাৎ আপনি সময়ের ডাইমেনশনে এগোচ্ছেন। আবার আলোর ক্ষেত্রে আলো শুধু স্পেসের ডাইমেনশনে এগোয়,
সময় তার জন্য থেমে যায়। আপনি যদি স্থির থাকেন, অর্থাৎ আপনার গতি শূন্য, তাহলে সময় আপনার জন্য সর্বোচ্চ গতিতে প্রবাহিত হবে। এবং আপনি যদি আলোর গতিতে চলতে থাকেন, যা মহাবিশ্বের সর্বোচ্চ গতি, তাহলে সময় আপনার জন্য থেমে যাবে। এবং এই দুটো গ্রাফের মাঝামাঝি চলা কোনো বস্তু, অর্থাৎ যার গতি রয়েছে কিন্তু তার গতি আলোর গতির চেয়ে কম, সেক্ষেত্রে সে সময়ের ডাইমেনশনেও সামনে এগোবে, আবার স্পেসের ডাইমেনশনেও। এবং তার গতি যত বেশি হবে তার জন্য সময়ও তত ধীর গতিতে প্রবাহিত হতে থাকবে। এ তো গেল ভেলোসিটি কীভাবে সময়কে প্রভাবিত করে। এবার আসি গ্র্যাভিটি কীভাবে সময়কে প্রভাবিত করে। আপেক্ষিকতা তত্ত্বের মতে গ্র্যাভিটি বা মহাকর্ষ কোনো বল না, এটি স্পেস টাইমে হওয়া একটি কার্ভেচার বা বক্রতা। আর যেমনটা আমরা জানি, আলো সবসময় সরল রেখায় ভ্রমণ করে, কিন্তু এই স্পেস টাইম কার্ভেচারের কারণে এই সরল রেখাও বেঁকে যায়, তাই আলোকেও একটু বেঁকে যেতে হয়। কিন্তু আলোর গতি তো কনস্ট্যান্ট বা ধ্রুবক। মহাবিশ্বে যে কেউ যেখান থেকেই দেখুক না কেন, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারই পাড়ি দেবে। কিন্তু তার পথ যদি বেঁকে যায়, তাহলে তো আলোকে সেই 3 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে একটু বেশি সময় লাগবে। ফিজিক্সের লয়ের মতো তো এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। তাই আলোকে 3 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে যাতে 1 সেকেন্ডই সময় লাগে, তাই সময় একটু স্লো হয়ে যায়। আমরা জানি এটা বোঝা অনেকটাই কমপ্লিকেটেড, বাট আই উইশ ইউনিভার্স নিয়ম যদি আরও সহজ হতো। কিভাবে সময় স্লো হয়ে যাচ্ছে এটা আরেকটু ভালোভাবে এবং সহজভাবে বোঝার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আমাদের থিওরি অফ রিলেটিভিটি সম্বন্ধিত ভিডিওটি দেখতে পারেন। তো স্পেস টাইমের মূল ইকুয়েশনটি বলছে আমরা স্পেসে যত দ্রুত গতিতে ট্রাভেল করব, সময় আমাদের জন্য তত ধীর গতির হয়ে যাবে। অ্যান্ড সেম গোস ফর গ্র্যাভিটি। মহাকর্ষ আমাদেরকে যত বেশি প্রভাবিত করবে, সময় আমাদের জন্য ততই স্লো হয়ে যাবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। আপনি স্থির রয়েছেন, কিন্তু আমি 1000 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে ট্রাভেল করছি। তাহলে আপনার জন্য যখন 1 মিনিট পার হবে, আমার জন্য হয়তো তখন মাত্র 10 সেকেন্ড পার হবে। আবার বড় স্কেলে দেখতে গেলে আপনার জন্য যখন 65 বছর পার হবে, আমার জন্য হয়তো মাত্র 2-3 মাস পার হবে। ক্রেজি, রাইট? আবার আপনি যদি পৃথিবীর গ্র্যাভিটিতে থাকেন এবং আমি যদি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকি, যা গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির প্রায় 1000 গুণ, তাহলে আমার সময় আপনার সময়ের চেয়ে 1000 গুণ ধীরে প্রবাহিত হবে। অর্থাৎ আপনার জন্য 1000 বছর পার হলে আমার জন্য মাত্র 1 বছর পার হবে। স্পেস টাইমে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো লাইট কোণ। এর মাধ্যমে কোনো জিনিসের পাস্টকেও জানা যেতে পারে, আবার তার ফিউচারকেও প্রেডিক্ট করা যেতে পারে। তবে সেটা নিয়ে হয়তো একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আসতে পারে। স্যার অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, For us physicists, the separation between past, present and future is just an illusion, although a convincing one. অর্থাৎ পদার্থবিদদের জন্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় উপস্থিত থাকে। সময়ে প্রবাহিত হওয়া শুধুমাত্র আমাদের একটি ভ্রম। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আমরা সময়কে প্রবাহিত হতে দেখি কেন? এর খুব সহজ একটা উত্তর পাওয়া যাবে ভিডিও কিভাবে তৈরি হয় তার থেকে। আসলে আমরা যখন ভিডিও দেখি, তখন সেখানে অনেকগুলো স্থির ছবিকে খুব তাড়াতাড়ি বদলানো হয়, যার কারণে আমাদের মনে হয় কোনো একটা জিনিস চলছে। যেমন আপনারা এই ফ্লিপ বুকে এক্সাম্পল নিতে পারেন। এর প্রত্যেকটা পেজে আলাদা আলাদা স্থির ছবি রয়েছে, কিন্তু এগুলোকে যখন খুব তাড়াতাড়ি স্ক্রল করা হয়, তখন এটা একটি ভিডিওর মতো লাগে। এবং সময়কেও আমরা ঠিক এভাবেই দেখি। এই স্পেস টাইম ডায়াগ্রাম বা লাইট কোণের মাধ্যমে আমরা কোনো একটা জিনিসের পাস্টকে জানতে পারি, আবার এর ফিউচারকেও প্রেডিক্ট করতে পারি। অর্থাৎ একটি গ্রহ এখন কোথায় আছে এবং তার স্পেস টাইম গ্রাফকে স্টাডি করে আমরা বলতে পারি এই গ্রহটি 10 বছর আগে কোথায় ছিল এবং 10 বছর পরে কোথায় থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।